সাবস্ক্রাইব করুন বং স্টোরি হাবে আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি ছোট গল্প, লালু ও নয়ন বাগদি। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার রচিত উপন্যাসগুলির মধ্যে শ্রীকান্ত, দেবদাস, পরিণীতা, চরিত্রহীন এবং পথের দাবি বিশেষভাবে জনপ্রিয়। এছাড়াও তিনি তার জীবনকালে লিখে গেছেন অজস্র ছোট গল্প, প্রবন্ধ এবং নাটক। তার সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এখনো পর্যন্ত প্রায় 50টিরও বেশি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল দেবদাস। এই উপন্যাসটি বাংলা, হিন্দি এবং তেলেগু ভাষায় মোট 8 বার তৈরি হয়েছে। উনি মাত্র 61 বছর বয়সে 1938 সালের 16 জানুয়ারি ইহলোক পরিত্যাগ করেন। আজ 15 সেপ্টেম্বর, লেখকের জন্মদিবস উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন লালু। আসুন শোনা যাক। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, ডাকনাম লালু। ভালো নাম একটা ছিল বটে, কিন্তু সে এখন আর মনে নেই। জানো বোধহয় হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এই নাম তার কে দিয়েছিল জানি না, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন মিল চট করে দেখা যায় না, কারণ সত্যিই সে ছিল সকলের প্রিয়। সে বহুকাল আগের কথা। তখন আমাদের বয়স কতই বা হবে, 10 কি 11। আমি আর লালু একই স্কুলে একই ক্লাসে পড়তাম। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলই যে লালুর মাথায় ছিল তার ইয়ত্তা নেই। একবার তো ওর মা নন্দরানী দেবীকে রাবারের সাপ দেখিয়ে এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। একদিন বিকেলে কাকিমা আমাকে ওদের বাড়ি ডেকে পাঠালেন। লালু তখন বাড়িতে ছিল না। গিয়ে দেখলাম কাকু মানে লালুর বাবাও সেখানে ছিলেন। কাকিমা বললেন, তুমি তো আমাদের লালুর খুব ভালো বন্ধু, ওর জন্য একটা মাস্টার ঠিক করে দিতে পারবে বাবা? আচ্ছা আচ্ছা কাকিমা, আমি দেখছি। হ্যাঁ বাবা, দেখো তো একটু, ছেলেটা দিনকে দিন বড্ড দুষ্টু হয়ে যাচ্ছে। মাস্টার মশাই যদি সন্ধেবেলা এসে পড়াতে বসান তাহলেও আর উপদ্রব করবার সময় পাবে না। এর কোনো দরকার নেই। কেন দরকার নেই? কেন? তুমি কি চাও না আমাদের ছেলেটা দস্যিপনা ছেড়ে একটু ভালোভাবে পড়াশোনা করুক? আহা, সে চাইবো না কেন, কিন্তু প্রাইভেট টিউটর ছাড়া কি পড়াশোনায় ভালো হওয়া যায় না? কই, আমার তো নিজের কখনো কোনো প্রাইভেট টিউটর ছিল না, তাই বলে কি আমার পড়াশোনা হয়নি? নিজের চেষ্টায় অনেক দুঃখ কষ্টের মাঝেও লেখাপড়া করে এখন একজন বড় উকিল হিসেবে নামডাক হয়েছে আমার ইচ্ছে আমার ছেলে আমার মতোই পড়াশোনা করবে। কিন্তু লালু তো ঠিকঠাক পড়তেই বসে না, দিন রাত দস্যিপনা করে। তো বেশ, তো যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম হতে পারবে না তখন থেকে ওকে বাড়িতে পড়ানোর জন্য টিউটরের ব্যবস্থা করে দেব। সেই যাত্রায় লালু বেঁচে গেলেও মনে মনে ওর মায়ের ওপর বড্ড ক্ষেপে রইল, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা দুটোই সমান। লালুর বাবা ধনী ব্যক্তি, কয়েক বছর হলো পুরনো বাড়ি ভেঙে 3 তলা বাড়ি করেছেন। তখন থেকেই লালুর মায়ের আশা স্মৃতিরত্ন গুরুদেবকে এই বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। কিন্তু তিনি বৃদ্ধ, হরিপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। তবে এইবার সেই সুযোগ এসেছে। গুরুদেব চিঠি পাঠিয়েছেন। মা, তোমার এতদিন থেকে অনুরোধ করার পরেও তোমাদের বাড়ি যেতে পারি না, শুধুমাত্র দূরত্বের জন্য। তবে আর চিন্তা নেই, আমি সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছি, আর সেখান থেকেই এই চিঠি লিখছি তোমায়। ফেরবার সময় তোমাকে আশীর্বাদ করে যাব মা।
গুরুদেবের আসার খবর পেয়ে কাকিমার তো আর আনন্দের সীমা থাকে না। খবর পাওয়া মাত্র গুরুদেবের সেবার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। এত দিনে আমার মনস্কামনা পূরণ হবে গো। গুরুদেবের পায়ে ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। আমার যে কি আনন্দটাই না হচ্ছে। এইসব ভেবেই তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। এই ঘরেরই এক কোণে তার পূজা নিকের জায়গা হলো, কারণ 3 তলায় ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। দিন কতক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ! আকাশ সে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেওয়ারও সময় পাচ্ছেন না। তারই মধ্যে নিজের হাতে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব রাতের খাবার সেরে শুয়ে পড়লেন। এরপর চাকর বাকর সব ছুটি পেল। নরম বিছানার পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। রাত তখন গভীর। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। ছাদ ছুঁয়ে মশারি ফুঁড়ে তার অত্যন্ত প্রিয় পেটের ওপর জল পড়ছে। উফ, কি ঠান্ডা সে জল! শশব্যস্ত হয়ে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, ওহ, এই নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। উফ, ভালো লাগে না। ফিতের খাট ভারী নয়। মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু 8 মিনিটের বেশি নয়। চোখ দুটো সবে বুঝেছেন, অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের ঠিক সেই জায়গাটার ওপরই ঝরে পড়ল। গুরুদেব স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্যদিকে নিয়ে গেলেন। আরে ওহো, ছাদটা দেখছি এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত পুরো ফেটে গেছে। আবার শুলেন, আবার সেই একইভাবে পেটের ওপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে গেলেন। কিন্তু শোয়া মাত্রই আবার তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোয়ার জো নেই। স্মৃতিরত্ন পড়লেন মহাবিপদে। বুড়ো মানুষ, অজানা জায়গায় দরজা খুলে বাইরে যেতেও ভয় করে, আবার ঘরের ভিতরে থাকাও তো বিপজ্জনক। কি জানি, ফাটা ছাদ ভেঙে হঠাৎ যদি মাথায় পড়ে। ভয়ে ভয়ে দরজা খুলে তিনি বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই। ঘোর অন্ধকার। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জো নেই। কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয়ে তারা কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া পাওয়া গেল না। একধারে একটা বেঞ্চি ছিল। লালুর বাবার গরিব মক্কেল যারা আসে তারাই এসে বসে সেখানে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হলেও মনে মনে ভাবলেন যে উপায় আর কি। উত্তরের বাতাসে বৃষ্টির ছাটের আমেজ রয়েছে। শীতে গা শিরশির করে। কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটো যতটা সম্ভব হয় ওপরে তুলে মোটামুটি একটু আরাম উপভোগ করার ব্যবস্থা করে নিলেন। এই মাঝরাতে লাগাতার দুর্বিপাকে তার দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ঢুলে আসছে। এইভাবে অতিরিক্ত পরিমাণে রাতের খাবার খেয়ে আর রাত জেগে তার শরীরে যে অম্বল দেখা দিয়েছে তা তিনি ভালোভাবেই বুঝতে পারলেন। এর মধ্যে হঠাৎ আবার নতুন এক উপদ্রব এসে জুড়ে বসল। পশ্চিমের বড় বড় মশারা দোকানের পাশে এসে গান শুরু করে দিয়েছে। ঘুম ঘুম চোখের অনিচ্ছা সত্ত্বেও চোখ সজাগ হয়ে উঠল এই ভয়ে যে কি জানি এরা সংখ্যায় কত। মাত্র মিনিট 2 অনিশ্চিত নিশ্চিত হল। গুরুদেব বুঝলেন সংখ্যা এরা অগণিত, আর এই মশার বাহিনীকে উপেক্ষা করে
এমন বীরপুরুষ এই বিশ্বে মনে হয় না কেউ আছে। যেমন তার জুলুনি তেমনি তার চুলকুনি। স্মৃতিরত্ন আর সময় নষ্ট না করে সেখান থেকে উঠে সামনে এগিয়ে গেলেন, কিন্তু মশার বাহিনী তার সঙ্গ ছাড়ল না। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। অবিরত হাত পা ছোঁড়া, ঘন ঘন গামছা ঘোরানো, কিছুতেই সে মশার বাহিনীর আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারেন না গুরুদেব। বারে বারে শুধু এ পাশ থেকে ও পাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও যেন তিনি ঘামতে লাগলেন। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু সেটা নিতান্তই ছেলে মানুষই হয়ে যাবে ভেবে এড়িয়ে গেলেন। মনে মনে ভাবলেন, নন্দরানী নরম বিছানায় মশারির মধ্যে আরামে ঘুমিয়ে আছে। শুধু নন্দরানী কেন, এই বাড়ির প্রত্যেকেই এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। কিন্তু তাঁর ভাগ্যেই শুধু সারা রাত দুর্ভোগ লেখা ছিল হয়তো। এমন সময় তিনি শুনতে পেলেন কোথাকার ঘড়িতে 4টে বাজল। কামড়া কামড়া বেটারা, কামড়া, যত পারিস কামড়া। আমি আর পারছি না তোদের সাথে যুদ্ধ করতে। কামড়া, তোরা কামড়া। এই বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দুর্ভাগা দেশে আর নয়। প্রথম যেই গাড়ি পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কি কুক্ষণে যেখানে আসতে গেলাম কে জানে। এতদিনে বোঝা গেল এখানে আসতে কেন আমার মন সায় দিত না। এই সব বলতে বলতে কখন যে তিনি গভীর নিদ্রায় পাড়ি দিলেন তার টের পেলেন না স্মৃতিরত্ন। পূব আকাশে ভোরের আলো উঁকি দিচ্ছে। এমন সময় হঠাৎ ঘুমটা ভেঙে গেল নন্দরানীর। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাতে গুরুদেব কোনো রকমে জলযোগ করেছেন। যদিও গুরুদেব বলেছেন যে আয়োজন অনেক হয়েছে, কিন্তু নন্দরানীর মন ভরেনি। তার মনে আক্ষেপ থেকে গেছে গুরুদেবের খাওয়া তেমন ভালোভাবে হয়নি। তাই আজ দিনের বেলা মনের মতো করে গুরুদেবের সেবা করবেন তিনি। এইসব ভাবতে ভাবতেই নিচে নেমে এসে দেখেন দোর খোলা। এ বাবা, ছি 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 ছি, গুরুদেব বোধহয় আগেই উঠে পড়েছেন। গুরুদেব তাঁর আগে উঠেছেন এই ভেবে একটু লজ্জাবোধ হলো তাঁর। কিন্তু ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখতেই তিনি একটু অবাক হলেন। কই, গুরুদেব তো ঘরে নেই। আর ঘরের এরকম হাল হলো কিভাবে? দক্ষিণ দিকের খাট, উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে। কোষাকুষি, আসন প্রভৃতি পূজার নিকে জিনিসপত্রগুলো সব এলোমেলোভাবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। নন্দরানীর মাথায় তো কিচ্ছু ঢুকলো না। বাইরে এসে তিনি চাকরদের ডাকলেন, এই কে আছিস, শিগগিরই এখানে আয়। তাঁরা কেউ তখন ওঠেনি। তবে গুরুদেব একা একা গেলেন কোথায়? এই ভাবতে ভাবতে হঠাৎ তার চোখে পড়ল, আরে ওটা কি? এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে আছে মনে হচ্ছে না? সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন। ঠাকুরমশাই, ও ঘুম ভেঙে ঠাকুরমশাই। স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন। তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে, ভাবনায়, লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই, আপনি এখানে কেন? সারা রাত দুঃখের আর পারছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছ বটে, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে পড়েছে আমার এই গায়ের উপর। খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই পড়ে জল। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, তাই পালিয়ে এলাম বাইরে। কিন্তু তাতে কি আর রক্ষে আছে মা? এই পঙ্গপালের মতো ডাঁশ ডাঁশ মশারা সব
ঝাঁকে ঝাঁকে সারা রাত যেন খুবলে খুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধার যায়, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু প্রচেষ্টা, বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দু চোখ জলে ভরে গেল। কিন্তু বাবা, বাড়িটা যে তেতালা, আপনার ঘরের ওপর আরও যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? কথাগুলো বলতে বলতেই তার হঠাৎ মনে হলো, এটা নিশ্চয়ই ওই শয়তান লালুর কোনো শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা একটা বরফের চাং। সবটা গলেনি, তখনও এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে এলেন নন্দরানী। চোখের সামনে যে যে চাকরকে পেলেন তাদেরকেই চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যাগ্গে। বজ্জারটাকে যেখানে পাবি মারতে মারতে এক্ষুনি ধরে নিয়ে আয় আমার সামনে। লালুর বাবা তক্ষুনি নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। আহা, এত উত্তেজিত কেন তুমি? কি হয়েছে, এটা কি? হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহাপাপের প্রায়শ্চিত্ত করব। সে আবার কি করলো? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে দেখেছো? দেখো একবার ওনার দিকে তাকিয়ে। তখন সবাই ঘরে গেলেন। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এই দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো? ইতিমধ্যে গুরুদেব পুরো বিষয়টা বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হাহা করে হেসে ফেললেন। আর ওদিকে লালুর বাবা অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বলল, माजी आज छोटा बाबूजी तो कोठे में नहीं है। গিয়ে ছোট বাবু মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে তো আসতে দিলেন না। মাসিমা মানে নন্দরানীর ছোট বোন। তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিল না। এরপর কেটে গেল বেশ কয়েকটা বছর। এরই মধ্যে লালু অগুন্তি কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমরা তখন স্কুল ছেড়ে কলেজে ভর্তি হয়েছি। লালু বলল, আমি ব্যবসা করব। তার মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিলে। আমরা বললাম, এই লালু, তোর পুঁজি তো মাত্র 10 টাকা। এই অল্প টাকায় তুই ব্যবসা কিভাবে করবি? আর কত চাই ভাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত, তাই খুব তাড়াতাড়ি একটা কাজ জুটে গেল তার। এরপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতা মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তায় ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেড়া পড়ে যাবে। হ্যাঁ, ছোটবেলায় যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল আমাদের সবার মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সব সময় মজুদ থাকতো একটা হামানদিস্তার ডাঁটি, একটা নড়ুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সেই সব জোগাড় করেছিল, কিন্তু এই দিয়ে পারত না সে এমন কাজ বোধহয় কিছুই ছিল না। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতা সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তক্ষুনি জামাকাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতেও চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন জিনিস তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেলল। তার থেকে আমাদের পেট ভরে চিনেবাদাম খাইয়ে দিল। বছরের পরে বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনি অপরিসীম। ভয় যে কাকে বলে সেটা মনে হয় লালু জানত না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে হাজির হতো। কেবল তার একটাই মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে আর কিছুতেই নিজেকে সামলাতে পারত না।
এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে। দু একটা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতেই সবাই মাথায় হাত দিয়ে বসল। এখন উপায়? এত রাতে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যাবে যে। এমন সময় ভিড়ের মধ্যে কে একজন বলল, পাঁঠা কাটতে পারে লালু, এমন অনেক সে কেটেছে। লোক দৌড়লো তার কাছে। লালু, ও লালু, লালু বাবা, বেরিয়ে এসো একটিবার, খুব দরকার। লালু। লালু ঘুম ভেঙে উঠে বসল। না না, আমার দ্বারা এসব আর হবে না, আমি আর পারবো না। না বলো কেন গো? দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হয়ে যাবে যে। সে যা হয়ে হোক গে, ছোটবেলায় ও কাজ করেছি ঠিকই, কিন্তু এখন আর করবো না। ওরকম ঘুমার তুমি করিস না লালু, চল আমার সঙ্গে। আর মাত্র 10-15 মিনিট সময়, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ আর বাঁচবে না। অবশেষে লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। লালু, ওরা নিরুপায় হয়েই এসেছেন তোমার কাছে, না গেলে যে ঘোর অন্যায় হবে। তুমি যাও। এই আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুর্য মশাইয়ের ভাবনা ঘুচল। সময় নেই, তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল। বাড়িসুদ্ধ সকলের মামা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে ঊর্ধ্বত্থিত হয়ে সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক, ঢোল, কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে বাটাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, এবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হাঁড়ি কাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহুকণ্ঠে সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্তমাখা খাঁড়া ওপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো। পশুর কাটা দেহটা মাটিতে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশা নিয়ে স্থির হলো। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরও অনেকটা রাঙিয়ে দিল। ঢুলিয়া উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠানে ভিড় করে দাঁড়িয়ে আছে কৌতূহলী গ্রামবাসীরা। সামনের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে চোখ বন্ধ করে ইষ্টনাম জপ করছেন। এমন সময় হঠাৎ লালু ভয়ঙ্কর এক হুঙ্কার দিয়ে উঠল। চারিদিকের সব কোলাহল এক ছটকায় থেমে গেল। সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। হে আবার কি? লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন চারিদিকে ঘুরছে। সে চেঁচিয়ে বলল, কই আর পাঁঠা কই? হ্যাঁ, আর তো পাঁঠা নেই বাবা, আমাদের শুধু দুটো করেই বলি হয় যে। লালু তার হাতের রক্তমাখা খাঁড়াটা মাথার উপরে বারদুই ঘুরিয়ে ভীষণ কর্কশ গলায় গর্জন করে উঠল, নেই পাঁঠা, সে হবে না, আমার মাথায় খুন চেপে গেছে। দাও পাঁঠা দাও, রাজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেব। মা, মাগো, চাই কালী। বলেই এক মস্ত লাফ দিয়ে সে হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল। তার হাতের খাঁড়া তখন বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে এদিক ওদিক ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় প্রচণ্ড ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ বেঁধে গেল। কেউ পড়েছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে। কারোর গলা কারোর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু এসব মুহূর্তের জন্য, তারপরেই সব কিছু ফাঁকা। মনোহর চাটুর্য কই? আর ওই পুরুত গেল কোথায়? কোথায় সব লুকিয়ে আছে? হ্যাঁ, আজ আমি কাউকে ছাড়বো না, কাউকে না। পুরুত রোগা লোক,
সে গন্ডগোলের আঁচ পেয়ে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহর চাটুর্যের পক্ষে ছুটোছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরল। এই 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 পালাচ্ছ কোথায়, পালাচ্ছ কোথায়? চলো চলো, হাড়ি কাঠে গিয়ে গলা দেবে, চলো চলো আমার সাথে। এই বলে লালু তার বাঁ হাতে চাটুর্যের একটা হাত চেপে ধরল, আর ডান হাতে ধরে আছে খাঁড়া। ভয়ে মনোহরের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন। লালু বাবা, স্থির হয়েছে দেখো, আমি পাঁঠা নই, মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে জানি না, এখন আমার খুন চেপেছে, খুন। চলো, তোমাকে আমি বলি দেব। মায়ের আদেশ, সেটা অমান্য করার উপায় নেই। চলো। না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়। মা যে জগৎ জননী। জগৎ জননী, সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঁঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঁঠা কাটতে? বলো। কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়। মায়ের সামনে দিন সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? কথা দিচ্ছ? ঠিক বাবা, ঠিক। আর কখনো কখনো না। আমার হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। একবার একবার পায়খানায় যাব। আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুতটা কোথায় পালাম? আর আর গুরুদেব, সে কোথায়? এই বলে লালু আবার একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে এগিয়ে যেতেই প্রতিমার পিছনে ও থামের আড়াল থেকে দুটো আলাদা আলাদা গলার ভয়ার্ত কান্নার শব্দ ভেসে এলো। সরু ও মোটা মিলিয়ে সেই শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারল না। হাসতে হাসতে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন আর কারোর বুঝতে বাকি রইল না যে ওইসব খুনটুন চাপা মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল সে সেখান থেকে আবার ফিরে এলো। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুর্যমশাই সকলের সামনে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন যে ওই বজ্জাত ছোড়াটাকে যদি কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 খা জুতো না খাওয়াই, তো আমার নাম মনোহর চাটুর্য নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো 7-8 দিন কেউ আর তার কোনো খোঁজ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেল লালু। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে প্রতিজ্ঞা করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী পুজোয় তখন থেকে আর পাঁঠা বলি হয় না। এরপর কেটে গেল আরো কয়েক বছর। ঠিকাদার হিসেবে লালুর বেশ নামডাক হয়েছে। তখন আমাদের শহরে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। এমন সময় হঠাৎ আমাদের গ্রামে কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলা ওঠার নাম শুনলে মানুষ ভয়ে জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলত। কারোর কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় আর মানুষ থাকতো না। এমনকি মারা গেলে দাহ করার লোক মেলাও দুষ্কর হয়ে উঠত। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো কোনো কাজে আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারোর কঠিন অসুখ হয়েছে শুনলে তিনি ডাক্তারের কাছে প্রতিদিন খবর নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা 2 আগেই সেখানে গিয়ে হাজির হতেন। আমরা কয়েকজন ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাতটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজদারে শ্মশানে চ জ্যোষ্ঠিষ্টতি সবান্ধব,
শাস্ত্রবাক্য মনে আছে তো সবার? হ্যাঁ আগে খুড়ো, মনে আছে বই কি। আপনি ডাক দিলেই আমরা সবাই গামছা সমেত বেরিয়ে পড়ব। আপনি কোনো চিন্তা করবেন না। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পূর্ণ কর্ম সংসারে আর নেই, বুঝলে? আমাদের দলের মধ্যে লালু একজন ছিল। ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, হ্যাঁ, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি আর রক্ষে পেল না রে। আমরা সবাই চমকে উঠলাম। অত্যন্ত গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম। তিনি নিজে ছিলেন চিররুগ্ন এবং চিরকালই স্ত্রীর ওপর ছিলেন একান্তভাবে নির্ভরশীল। তবে এখন তার নিজের বলতে আর কেউ রইল না। তার মতো নিরীহ অসহায় মানুষ জীবনে আর দুটো দেখিনি আমি। তাই আমাদের মনটা খারাপ হয়ে গেল খুড়োর কাছে দুঃসংবাদটা শুনে। যাই হোক, রাত তখন আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিতের স্ত্রীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গেই সে চাহনির তুলনা হয় না, এবং সে চাহনি একবার দেখলে সারা জীবনে আর ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলার আগেই লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। তাই মায়ের মুখাগ্নি ছেলে করবে না তো আর কে করবে? আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5 পথ। হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। লালুর কথা শুনে পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু? নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব। এই বলে এক লাফে লালু ঘরে ঢুকে কৌটো বের করে আনল এবং যতটা সিঁদুর ছিল পুরোটাই ওনার মাথায় ঢেলে দিল। এরপর হরিবোল দিয়ে আমরা পণ্ডিত মশাইয়ের ঘর থেকে ওনার স্ত্রীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দরজার চৌকাঠে হাত দিয়ে ছলছল চোখে তেমনই চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর উজ্জ্বল জ্যোৎস্নায় বালির কণাগুলো ছিকছিক করছে। অনেক বড় শ্মশান, কিন্তু একেবারেই জনশূন্য। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠছে। তার কোনো কোনোটা আবার লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে। কি জানি সে কতক্ষণে এসে পৌঁছবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি। তাদের আসতেই না জানি কতক্ষণ সময় লাগবে। এরই মধ্যে গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে এপারে ছুটে আসতে লাগল। গোপাল খুড়ো একটু ভয়ে ভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আবার কোথাও কোনো আশ্রয়ও নেই। একটা বড় গাছ অবধি চোখে পড়ছে না। কিছুটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতটা রাস্তা ছোটা তো আর মুখের কথা নয়। দেখতে দেখতে আকাশ গেলছে, চাঁদের আলো ডুবল অন্ধকারে। ওপার থেকে বৃষ্টির শোঁশো শব্দ এলো কানে। ধীরে ধীরে সেটা আরও স্পষ্ট হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষল ধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়িও এসে গেছে। গাড়োয়ান কাঠ ও সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, কিন্তু ডোমেদের দেখা নেই।
গোপাল খুড়ো বললেন, ও বেটারা ওই রকমই, শীতে ঘর থেকে বেরুতে চায় না। এরই মাঝে মণি বলল, সে তো নয় হলো খুড়ো, কিন্তু লালু এখনো ফিরল না কেন? হ্যাঁ, সে তো বলেছিল মুখে আগুন দেবে, ভয় বাড়ি পালালো নাকি? ওটাও হয়েছে ওই রকম। যদি এতই ভয় তাহলে মরা শুয়ে বসতে যাওয়া কেন বাপু? ওর জায়গায় আমি থাকলে বজ্রঘাত হলেও মরা ছেড়ে যেতুম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? হ্যাঁ, তা কত কি হয়, শ্মশান ভূমি কি না। তা শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? ওরে, অন্তত 1000টা মরা পুড়িয়েছি তা জানিস। এরপরে মণি আর কথা বলতে পারল না, কারণ সত্যি খুড়োর গর্ব করার সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, হ্যাঁ, আমি চুলোটা কেটে ফেলি, বুঝলি? তোরা হাতাহাতি করে কাঠগুলো সব নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলো কাটছেন, আমরা কাঠ নামিয়ে রাখছি। এমন সময় নুরু বলল, আচ্ছা খুড়ো, মরাটা ফুলে দুগুণ হয়েছে না? তার ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো? তোর ভারী বুদ্ধি, যা করছিস করগে। নুরু আরও কিছু একটা বলতে গিয়ে সাহস পেল না, তাই চুপ করে গেল। এরই মধ্যে আমাদের কাঠ পাওয়া প্রায় শেষ হয়ে এলো। নুরুর দৃষ্টি ছিল বরাবর খাটের দিকে। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, খুড়ো, মরাটা যেন নড়ে উঠল গো। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল, কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি আর দুটো দেখিনি নড়ু। তুই আসিস কেন এসব কাজে? যা যা, বাকি কাঠগুলো নিয়ে আয়, আমি চিতাটা সাজিয়ে ফেলি। হ্যাঁ, গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বলল, না গো খুড়ো, গতিক তো ভালো ঠেকছে না। নুরু মনে হয় ঠিকই দেখেছে, সত্যি মরাটা নড়ে উঠল। ওইটুকু সব পুচকে পুচকে সোঁড়া, তোরা ভয় দেখাবি আমাকে, যে 1000-এর উপর মরা পড়িয়েছে তাকে। ওই দেখুন খুড়ো, মরাটা আবার নড়ছে। হ্যাঁ, নড়ছে বই কি, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না। হঠাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী খনা গলায় চেঁচিয়ে উঠল, না, নুরুকে না, গোপালকে খাবো, গোপালকে খাবো। আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সামনে ছিল কাঠের স্তূপ, তিনি ছিলেন উপরের দিকে, তাই আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, ভূতে খেয়ে ফেললে গো, রাম 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 রাম। এদিকে সেই ভূত তখন তার মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে মণি, ওরে নুরু, আরে পালাস না রে, আরে আমি লালু, লালু, ফিরে আয়, ফিরে আয়, কিরে? লালুর গলার আওয়াজ আমাদের কানে পৌঁছলো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বলল, সবাই তো জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই তো লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। তা বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গা। হ্যাঁ, এমন শয়তান ছেলে আমি বাপের জন্মে দেখিনি বাপু। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন, বুঝলেন এত বড় ভয়শূন্যতা তাঁর পক্ষেই সম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, কোনো কিছুই সে গ্রাহ্য করল না। সপ্তাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সবেমাত্র সূর্যোদয় হয়েছে। তো কেমন লাগছে আমাদের গল্প? ভালো মন্দ যাই লাগুক না কেন,
জানান আমাদের। নিচের কমেন্ট বক্স তো খোলাই রয়েছে আপনাদের জন্য। আজ 15ই সেপ্টেম্বর, লেখকের জন্মদিবস উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন নয়ন বাগদি। আসুন শোনা যাক। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা। ঠ্যাঙাড়ের কথা শুনেছে অনেকে। 50-60 বছর আগেও পশ্চিমবাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তারও আগে অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনই নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকত। হাতে থাকত বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে। তাকে বলতো পাড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাড়া। অব্যর্থতার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের উপরে মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এদের ভাবনা চিন্তা বাছবিচার কিচ্ছু নেই। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছোটবেলায় আমার মাছ ধরবার বাতিক ছিল খুব বেশি। অবশ্য খুব বড় ব্যাপার কিছু নয়, ওই পুঁটি, চেলা প্রভৃতি ছোট ছোট মাছ। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। আমাদের গ্রামের প্রান্তে হাজা মজা ছোট নদীটায় কোথাও কোমরের বেশি জল নেই, পুরোটাই শ্যাওলাতে ঢাকা। তারই মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেখানেই এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াত। বড়শিতে টোপ গেঁথে সেইগুলো ধরায় ছিল আমার বড় আনন্দ। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কত দিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এত ঝামেলা ঝঞ্ঝাট কে করবে? তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাঁটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবাত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজে এই দৃশ্য যদি কারো চোখে পড়ত, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপর রাত এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে নৈশভোজ শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্ন মাত্র থাকত না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশাই ঘটত। খুব বাঁচা বেঁচে গিয়েছিলাম। সেই গল্পটাই বরং বলি এখন। আমার বয়স তখন 12 বছর। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুমাকে বলছে, গোটা 5 টাকা দাও দিগিরি দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। ঠাকুমা নয়নচাঁদকে বড় ভালোবাসতেন। জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, হঠাৎ এত টাকার কি দরকার হলো রে নয়ন? একটা ভালো গরু আনবো গো দিদি ঠাকুরন। বসন্তপুরে আমার পিসিমার বাড়ি। তা পিস্তু তো ভাই বলে পাঠিয়েছে যে 4-5টা গরু সে আর রাখতে পারছে না, আমাকে একটা দিয়ে দেবে। তা তোর ভাই কি তোর কাছে গরুর জন্য টাকা নেবে নাকি? হ্যাঁ না গো, ভাই কিচ্ছুটি নেবে না, তবু গোটা 5 টাকা সঙ্গে রাখা তো ভালো, তাই আর কি। ঠাকুমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে নাকি ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয়। মাইলখানে গিয়ে কি জানি কেন নয়ন হঠাৎ পেছনে ফিরে তাকায়। দেখে আমি তার পিছু নিয়েছি।
ভয়ানক রাগ করল সে। তুমি এখানে কি করছো গো খোকা বাবু? আমিও যাব তোমার সাথে। না না, একদমই না খোকা বাবু, তুমি বাড়ি ফিরে যাও। না না, আমি যাবই তোমার সাথে। শুনেছি বসন্তপুরে নাকি ভালো ছিপ পাওয়া যায়। তুমি ছিপের জন্য বসন্তপুর যাচ্ছ? হ্যাঁ তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা কেন 10টা ছিপ নিয়ে আসবো খন। কিন্তু বাড়ি ফিরে যাও খোকা বাবু, কথা শোনো, বাড়ি ফিরে যাও। না না, আমি যাব তোমার সাথে। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনল না। আমাকে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। আমার কান্নাকাটি দেখে ঠাকুমা একটু নরম হলেন বটে, কিন্তু নয়নচাঁদ কিছুতেই সম্মত হলো না। বলল, দিদি ঠাকুরন, যেতে আসতে 7-8 ক্রোশের বেশি হবে না। জ্যোৎস্না রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতুম, কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ফিরতে না পারি, তখন একটা গরু সামলাবো নাকি ছেলে সামলাবো, না নিজেকে সামলাবো, কি করব বলো তো দিদি ঠাকুরন? পথে ভয়টা যে কি তা এই অঞ্চলের সবাই জানে। ঠাকুমা একেবারে বেঁকে দাঁড়ালেন, বললেন, না না, কখনো না। যদি পালিয়ে যাস তোর স্কুলের মাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি 50 ঘা বেতের ঘা দেবেন তোকে। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আঁটলাম। নয়ন চলে গেলে আমি, ঠাকুমা আমি পুকুর পাড়ে নিয়ে আসছি, এই বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠালের বাগানের ভিতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের কাঁচা রাস্তায় এসে পাকা রাস্তায় মিলেছে, সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়ন আসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকল। যাই বলো খোকা বাবু, তুমি কিন্তু কাজটা একদম ভালো করনি কো। তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেলল, বলল, চলো খোকা বাবু, যা অদৃষ্টে আসে তাই হবে। এত দূর যখন এসেই গেছি, তখন তো আর ফিরতে পারি না। সাতগান একটা দোকান থেকে নয়ন মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিল। খেতে খেতে প্রায় দুপুরবেলা। দুজনে বসন্তপুরে এসে নয়নের পিসির বাড়িতে পৌঁছলাম। পিসির অবস্থা সচ্ছল। বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটা খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিঁড়ে, গুড়, দুধ, কলা দিয়ে ফলাহারের জোগাড় করে দিল। খাওয়া হলে নয়নের পিসি বলল, ছেলে মানুষ, 4-5 ক্রোশ পথ হেঁটে এসেছো, আবার যেতে হবে। এখন বরং একটু ঘুমাও বাবা, তারপরে বেলা বাড়লে যাবে খন। পিসির ছোট ছেলে ছিপ কেটে আনতে গেল। নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের যখন ঘুম ভাঙল তখন বিকেল 4টে বেজে গেছে। এই দেখে নয়ন একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছুই বলল না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাবার সময় নয়ন তার পিসিকে বলল, পিসি, 5টা টাকা প্রণামী রাখো, আমি গরু নিয়ে চললুম। ছি ছি বাবা, এ কি বলছিস? আমি তোর থেকে টাকা নেব? তাই কি হয়? তার চেয়ে বরং ওই টাকায় তুই ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস। বেরিয়ে বেশ তাড়াতাড়ি হেঁটে চলেছে। আমার কাঁধে ছিপের তাড়া। নয়নের বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি। কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। 2 ক্রোশ যেতে না যেতেই সন্ধে নেমে আকাশে চাঁদ দেখা দিল। রাস্তার দুধারেই বড় বড় অশ্বত্থ, বট আর পাকুড় গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে। নয়ন বলল, খোকা বাবু, তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কেন নয়নদা? না, এমনি আর কি। চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নের কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ।
এরপর আমরা ক্রমশ পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাকুড় গাছের সারি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও এতটুকু ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো এসে পড়ে। সন্ধ্যায় চাষিদের ছেলেরা এই রাস্তাতেই গরুর পাল বাড়ি নিয়ে গেছে। তাদের খুরের ধুলো এখনো নাকে মুখে ঢুকছে। এমনি সময়ে সামনেই হাত 50-60 দূর থেকে একটা আর্তনাদ কানে এলো। বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, বাবা গো, বাবা গো, মেরে ফেললে গো, কে কোথায় আছো, রক্ষা করো, রক্ষা করো। সঙ্গে সঙ্গে লাঠির ধূপ ধাপ দুম দাম শব্দ। মেরে ফেললো। তারপরে হঠাৎ সবকিছুই চুপচাপ। নয়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। যা, শেষ হয়ে গেল। কি 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 শেষ হয়ে গেল নয়নদা? একটা মানুষ। এই বলেই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে যেন কি ভাবল। গরু বাঁয়ে, নয়ন ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছোটবেলা থেকে শুনে আসছে, সুতরাং বালক হলেও বুঝলাম সমস্তটা। কে কোথায় আছো গো, রক্ষা করো, কে কোথায় আছো গো, রক্ষা করো, রক্ষা করো। তখন দোকানে বাজছে। ভয়ে ভয়ে পড়লাম, নয়নদা, ওরা যে সব সামনে দাঁড়িয়ে, আমরা যাব কি করে? আমাদেরকেও ধরে মারে যদি? না খোকা বাবু, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙারে কিনা আমাদের দেখলেই পালাবে। ওরা ভারী ভীতু। গরু, আমি ও নয়নচাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারি না এমনই অবস্থা। গাছের ছায়া আর ধুলোর আঁধারে এতক্ষণ কিছুই দেখা যায়নি। 15-20 হাত এগিয়ে চোখে পড়ল জনা 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকালো। নয়ন হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিল। সে কি ভয়ানক গলা! খবরদার, বামুনের ছেলে সঙ্গে আছে। পাবরা ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না, এই সাবধান করে দিলাম। তবে ওদিক থেকে কেউ জবাব দিল না। আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তার ধুলোয় পড়ে। অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়ন ঝুঁকে দেখে হায় হায় করে উঠল। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু পা দুটো তখনও থরথর করে কেঁপে চলেছে। কাঁধের ভিক্ষের ঝুলিটা তখনও কাঁধে, কিন্তু চালগুলো ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটা লাঠির ঘায়ে ভেঙে চুরে খানিকটা ছিটকে পড়ে আছে। নয়ন সোজা হয়ে উঠে দাঁড়ালো, বলল, ওরে শয়তানের দল, নরকের কীট, তোরা মিছিমিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলে। হে তোরা কি করেছিস? কিন্তু এইবারেও ওদিক থেকে কোনো সাড়া দিল না। নয়নের এই দুঃখের প্রধান কারণ হল সে নিজে একজন পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানাবিধ ছাপছোপ। বাড়িতে তার একটা ছোট ঠাকুর ঘর আছে, সেখানে মহাপ্রভুর শ্রীপট প্রতিষ্ঠিত। সহস্রবার ইষ্টনাম জপ না করে সে জলগ্রহণ করে না। ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল তার। এখন নিজের চেষ্টায় বড় অক্ষরে ছাপা বই অনায়াসে পড়তে পারে। প্রদীপের আলোয় ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রতিদিন অনেক রাত পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না। সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেইটুকু বলে রাখি। তখন তার বয়স 40-এর কাছাকাছি, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় সে একবার বছরখানেক হাজত বাস করে। ঠাকুমার এক পিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল। তাকে দিয়ে বহু তদবির এবং অর্থ ব্যয় করে ঠাকুমা ওকে খালাস করেন। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং সেখানে কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে নয়ন দেশে ফিরে আসে।
সেই দিন থেকেই সে গোঁড়া বৈষ্ণব। সে যখন তখন এসে আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত। ব্রাহ্মণের বিধবা স্পর্শ করবার অধিকার নেই, তাই যে কোনো একটি গাছের পাতা ছেড়ে তার পায়ের কাছে রাখত। তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো, দিদি ঠাকুরন, আশীর্বাদ করো, যেন এবার মোড়ে সৎ জাত হয়ে জন্মাই, যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি। নয়ন, আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি বাবা। অত আশা করি নে গো দিদি ঠাকুরন। আমার যে পাপের শেষ নেই সে কথা আর কেউ না জানুক, তুমি তো জানো। তোমার কাছে তো আমি কিছুটি গোপন করিনি গো। সব পাপ তোর ক্ষয় হয়ে গেছে রে নয়ন। তোর মতো ভক্তিমান ভগবত বিশ্বাসী কজন আর আছে সংসারে? এ পথ কখনো ছাড়িস নে রে বাবা, কখনো ছাড়িস নে। পরকালের ভাবনা নেই তোর। নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত। ঠাকুমা হেঁকে বলতেন, কাল দুটি প্রসাদ খেয়ে যাস নয়ন, ভুলিস না যেন। আচ্ছা দিদি ঠাকুরন। এসব আমি নিজের চোখে কতবার দেখেছি। সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ এবং বিচলিত হবে, তাতে বিস্ময়ের কিছু নেই। সে বলল, নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধেবেলায় ঘরে ফিরছিল, ওর কাছে কি পাবি যে মেরে ফেললি তোরা? 2 ঘন্টা 4 ঘন্টার বেশি তো নয়। ইচ্ছে করছে যেন তোদেরও এমনই ঠেঙিয়ে মারি আমি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো, 2 ঘন্টা 4 ঘন্টাই বা দেয় কে রে? হ্যাঁ, তোর 14 পুরুষের ভাগ্যি ভালো যেই যাত্রায় বেঁচে গেলি। ধর্ম কথা শোনাতে আসিস নে, পালা পালা এখান থেকে। কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল, বটে রে হারামজাদা, পালাবো? হ্যাঁ, কাদের ভয়ে পালাবো? তোদের ভয়ে? তখন নয়ন ট্যাঙ্ক থেকে 5টা টাকা বার করে এক হাতের টাকা ঝনঝন করে অন্য আর এক হাতের মুঠোয় নিয়ে বলল, এতগুলো টাকার মায়া ছাড়িস না, তা বলে দিলাম। পারিস সবাই একসঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দি, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড়টাও লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে ঘরে যাব। সে তোলার নয়ন সাথী আমি, আর কেউ নয়। বলি, নাম শুনেছিস নাকি এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস? হ্যাঁ, হারামজাদা শেয়াল কুকুরের বাচ্চারা। গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়ন আবার আঁক দিল, কিরে, আসবি না টাকাগুলো ট্যাঁকে নিয়েই ঘরে যাব? এখনো কোনো জবাব নেই। পথের উপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করল। বলল, চলো খোকা বাবু, এবার ঘরে যাই। রাত হয়ে এলো, তোমার ঠাকুমা চিন্তা করছেন। ওরা সব শিয়াল কুকুরের ছানা, মানুষের কাছে আসবে কেন? তুমি এক গাছা ছিপ হাতে নিয়ে তেড়ে গেলেও সবাই ছুটে পালাবে। এরই মধ্যে আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল। বললাম, যাব, তেড়ে যাব নয়নদা। থাকবে খোকা বাবু, আর গিয়ে কাজ নেই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কোনো কথা নেই। আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ বা না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছের তলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। বলল, না খোকা বাবু, চোখে দেখে ছেড়ে যাওয়া হবে না। বামুন বৈষ্ণবের প্রাণের শোধ নেব আমি। কি করে শোধ দেব নয়নদা? এক বেটাকে কি ধরতে পারবো না? তখন দুজনে মিলে তারে ঠেঙিয়ে মারবো। নয়নদা, তুমি বেশ করে এক বেটাকে ধরে থাকো, আমি একাই ঠেঙিয়ে মারবো। কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? ছিপের গায়ে মরবে না দাদা, এই লাঠিখানা নাও।
বলে সে সংগৃহীত পাবড়ার একগাছা আমার হাতে দিয়ে বলল, গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও খোকাবাবু, আমি এখনই দু একটা ব্যাটাকে ধরে আনছি, কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন। না না, ভয় কি, এই যে আমার হাতে লাঠি রইল। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরল। তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙাড়েরা ভেবেছিল আমরা হয়তো চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখিরির ট্যাঁক হাতড়ে ঝুলি ঝেড়ে তারা চোখ বুজে দেখছিল কি আছে। হঠাৎ একজনের চোখে পড়ল কাছেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন। সভয়ে চেঁচিয়ে উঠল, এই কে 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 রে ওখানে? হ্যাঁ, কে দাঁড়িয়ে ওখানে? আমি নয়ন সাথী। অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালালেই মরবি। কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটোছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আর্তস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপর পড়ে গেল। নয়ন চেঁচিয়ে বলল, এক ব্যাটারে পেয়েছি খোকাবাবু, বাকিগুলো পালিয়েছে। কথাটা শুনে তো আমি সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম। চেঁচিয়ে বললাম, ওকে ধরে আনো নয়নদা, ঠেঙিয়ে মারবো ওকে, আমি ঠেঙিয়ে মারবো, তুমি মেরে ফেলো না জানো। না খোকাবাবু, তুমি মেরো। আবার একটা করুণ ধ্বনি কানে এলো। বোধ করি নয়নের লাঠির খোঁচার ফল। মিনিট দুই পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে। তার পিছনে নয়ন চাঁদ। কাছে এসে হাউমাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরল। নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালে। এখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনি লম্বা, পরনে শতচ্ছিন্ন ন্যাকড়া। তখনও সে কাঁদছিল। তার গালে নয়ন প্রচণ্ড এক চড় মেরে বলল, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞেস করছি তা সত্যি সত্যি বল। কজন ছিলিস তোরা? কি নাম তোদের? ঘর কোথায়? লোকটা প্রথমে বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীতের নাম ধাম গড় করে বলে গেল। মনে থাকবে, ভুলবো না। এখন বল, বৈষ্ণব ঠাকুর পড়ে গেলে নিজে তুই ক ঘা বাড়ি দিয়েছিলি? হ্যাঁ, 5-7 ঘা বোধ হয়। আচ্ছা, 5-7 ঘাই সই। এবার ঠিক তেমনই করে শো, যেমন করে বৈষ্ণব ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। খোকাবাবু, এগিয়ে এসো। ওই খোঁটা দিয়ে 5-7 ঘাই সাবার করা চাই, কিন্তু দেখব কেমন হাতের জোর তোমার। তুই বেটা দেরি করছিস কেন? শুয়ে পড়। বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালো এবং নিজে সে শোবার আগেই প্রচণ্ড জোড়া গোটা 2-3 লাথি পিঠে মেরে পথের ধুলোর ওপর লুটিয়ে দিল। বলল, দেরি করো না খোকাবাবু, মাথা তাক করে মারো দিনই, 2-3 ঘায়ের বেশি লাগবে না। নয়নদার গলার স্বর গেল বদলে। চোখ মুখ যেন কেমন হয়ে গেছে। চেহারা দেখে আমার গায়ে কাঁটা দিল। নতুন খেলা শুরু করব কি? ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা, আমি পারবো না। পারবে না? তবে আমি শেষ করে দিই। না 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 নয়নদা, না, মেরো না, মেরো না, ওকে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি, প্রাণ ভিক্ষাও চায়নি, একটা কথা পর্যন্ত না। চলো ওকে বেঁধে নিয়ে গিয়ে থানায় ধরিয়ে দিই। থানায়? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে, তারাও তেমনি ওকে ফাঁসি দেবে। যেমন কর্ম তেমনি ফল। নয়ন খানিকক্ষণ চুপ করে রইল। তারপরে তাকে একটা লাঠির ঠেলা দিয়ে বলল, হ্যাঁ, ওরে ওঠ রে, ওরকম মরার মতো শুয়ে আছিস কেন? ব্যাটা মরে গেল নাকি? যা দুর্বল দেখছি, 2 দিন হয়তো পেটে এক মুঠো অন্ন নেই, আবার পথে এসেছে লোক ঠেঙাতে। যা বেটা, দূর হ, উঠে ঘরকে যা। সে কিন্তু তেমনিই রইল পড়ে। নয়ন তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না, মরেনি,
অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনি ঘরে যাবে। চলো খোকাবাবু, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল। তোমার ঠাকুমা এবার খুব চিন্তা করবেন গো। পথে যেতে যেতে বললাম, ডাকাতটাকে কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো না? কেন গো খোকাবাবু? বেশ ফাঁসি হয়েছে তো। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইয়ে লেখা আছে। তাই নাকি? আছে নাকি? হ্যাঁ, আছি বই কি। চলো না, বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব। বলো কি খোকাবাবু, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ, তাই তো। সেই তো তার উচিত সাজা। আমরা পড়েছি যে। কিন্তু সব উচিতই যে সংসারে হয় না গো। কেন হয় না নয়নদা? বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষে এই অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানেনি, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে? না খোকাবাবু, আর মারবে না। আমি বেঁচে থাকতে এই কাজ ওরা আর কখনো করবে না গো। জবাবটায় বেশ প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনোপুত। বললাম, কিন্তু ওরা বেঁচে গেল যে, শাস্তি তো হলো না? কি জানি, হবে হয়তো একদিন। আমি তো এর উত্তর জানি নে দাদা ভাই, তোমার ঠাকুমা জানেন। তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞেস করো, কেমন? আমার কিন্তু বড় হবার সবুর রইল না। বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙাড়ে বিজয়ের কাহিনী বর্ণনা করে ঠাকুমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম যে গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল। আগাগোড়া মন দিয়ে শুনে কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে ঠাকুমা স্তব্ধ হয়ে রইলেন। নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতেই টাকা 5টি ঠাকুমার পায়ের কাছে রেখে বলল, গরুটা এমনি পেলাম গো। তোমার টাকা তোমার কাছে ফিরে এলো দিদি। পিসিমা নিলে না, আর না নিল রাস্তায় তোমার মেজ বউয়ের ভাইয়ের দল। দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন। ও তো ঠাকুরের ভোগে লাগা। কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বৈষ্ণব হতে পারলি না। কেন গো দিদি ঠাকুরন, এমন বলছো কেন? তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায়? ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলে আরো গোটা 5-6 মরতো। তাতে আমার পাপের ভাগ কতটুকুই বা বাড়ত। ঠাকুমা চুপ করে রইলেন। এই ইঙ্গিতের অর্থ তিনি জানেন, আর জানে নয়ন নিজে, কিন্তু সেও আর কিছু বলল না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। কেমন লাগছে আমাদের গল্প জানান আমাদের। খুব তাড়াতাড়ি আমরা আবার আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন এবং শুনতে থাকুন দ্য বং স্টোরি হাব, গল্প শোনার নতুন ঠিকানা।